আসসালামু আলাইকুম এভরিওয়ান, বহুরূপী ভালোবাসা গল্পের 11 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। হঠাৎ করে রবিনকে দরজার সামনে দেখে আমি বোকা হয়ে গেলাম। রবিন আমার কাছে এসেই আমার গোছানো ব্যাগটা হাতে নিয়ে বলল, এখন তাড়াতাড়ি চল, ম্যাডাম আমাকে পাঠিয়েছে তোরে নেওয়ার জন্য। আমি রবিনকে বললাম, রবিন আমি একাই যেতে পারবো, তুই তোর ম্যাডামকে নিয়ে চলে যা। রবিন বলল, আরে এই কথা বললে কি হবে রে, ওনাকে তো আমাদের নিরাপত্তা দিতে হবে, এজন্য ওনার সাথে আমাদের যেতে হবে। আমি বললাম, আচ্ছা তুই যা, আমি আসছি। রবিন আমার হাত ধরে বলল, দেখ ভাই, এমনিতেই ম্যাডাম রেগে আছে, তুই ওনাকে চিনিস না, আমি ভালো করেই চিনি, এখন তাড়াতাড়ি চল। আমি আম্মুকে বলে বাসা থেকে বের হলাম। আমি গাড়ির ভিতরে বসে বললাম, তুই যে আমাকে কোন বিপদে ফেলিস এটাই বলতে পারছি না, এত ম্যাডাম ম্যাডাম করিস কেন বলতো। রবিন ড্রাইভিং করতে করতে বলল, দেখ ভাই, আমার চাকরির দরকার আছে, তুই চাকরি না করলেও চলবে, কিন্তু আমার করতে হবে। আমি রবিনকে এই বিষয়ে আর কোনো প্রশ্ন না করে বললাম, তুই গাড়ি চালানো কবে থেকে শিখলি? রবিন বলল, আরে আমার বন্ধুর গাড়ি আছে না, তাছাড়া ড্রাইভিং করতে আমার বেশ ভালোই লাগে। রিমি ম্যাডামের বাসার সামনে গাড়ি রেখে বলল, রিফাত এখন তুই নেমে গাড়ির দরজা খুলে দে, যাতে রিমি ম্যাডাম ভিতরে এসে বসতে পারে। আমি বললাম, তোর মাথা খারাপ হয়ে গেছে, আমি নেমে গাড়ির দরজা খুলে দিব মানে? রবিন বলল, কিছু করার নাই, রিমি ম্যাডামের অর্ডার আছে, তিনি আমাকে এই কথা বলেছেন, এজন্যই তো তোরে এখানে নিয়ে আসছি। আমি রবিনের দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বললাম, হালা তোরে একলা পেলে কি করি দেখিস, তুই এখন তোর ম্যাডামের ভক্ত হয়ে যাচ্ছিস দিন দিন। রবিন হাসি দিয়ে বলল, কি করব বল, উনি তো আমার ভাবি হন। আমি বললাম, ও তোর ভাবি হয় না, তোরে মনটা চাইতেছে। রবিন বলল, ওই ম্যাডাম বেরোচ্ছে, তুই গাড়ি থেকে নাম। কি আর করার, গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছি। মনে মনে বললাম, কি একদিন আসলো, এখন আমার বইয়ের কথাই নাকি আমাকে শুনতে হবে। রিমি ম্যাডাম আমার সামনে এসেই আমার দিকে তাকিয়ে ঠাস ঠাস করে আমার গালে 2টা চড় দিয়ে বলল, এই ছেলে, তোমাকে কতবার বলছি, আমার সাথে কাজ করলে কোনো দেরি অথবা বাহানা চলবে না, যদি চাকরি করার ইচ্ছা না থাকে তাহলে চলে যাও, তোদের মতো কত বস্তির পোলাপান আছে যারা চাকরি করতে এক পেয়ে দাঁড়িয়ে থাকে। আমি মাথা নিচু করে বললাম, সরি ম্যাডাম, আর কখনো এমন হবে না। রিমিকে বিয়ে করার পর এই প্রথম ওর সাথে কথা বললাম, তাও উনি আমার গালে সকাল সকাল থাপ্পড় দিলেন। এখন তেমন কিছু বলতেও পারবো না, জানি কিছু বললেই আবার ঝামেলা হবে, এই জন্য কিছু বললাম না। রিমি ম্যাডাম গাড়ির ভিতরে বসে বলল, এই ছেলে, তোমার ফোন সহ মানি ব্যাগ আমার কাছে দাও। আমি বললাম, কিন্তু কেন ম্যাডাম? রিমি ম্যাডাম এবার রেগে আমার দিকে তাকিয়ে জোরে ধমক দিয়ে বলল, তোমাকে যেটা করতে বলেছি সেটা করো, এর বাইরে কোনো কথা বলো কেন? আমি যা বলবো তাই তোমাকে করতে হবে, এটা সব সময় মাথায় রাখবে, ঠিক আছে? আমি পকেট থেকে রিমি ম্যাডামের হাতে মোবাইল আর মানিব্যাগ দেওয়ার পর রিমি ম্যাডাম বলল, সকাল সকাল আমার সাথে বিয়াদবি করার জন্য তোমাকে 3 কিলোমিটার দৌড়াতে হবে, সময় 10 মিনিট, কিভাবে যাবে আমি এটা জানি না। 10 মিনিট পর আমি যদি তোমাকে হাসপাতালের সামনে না পাই তাহলে আর চাকরির আশা করো না। রবিন এখন গাড়ি চালাও। মনে মনে বললাম, এই মেয়ে এখন বেশি বেশি করছে, ওরে তো আমি মনটাই চাইতেছে নিজের গালে নিজেই জুতা দিয়ে মারি। আমি কেন রবিনের কথা শুনে এখানে আসতে গেলাম? হঠাৎ পেছন থেকে আন্টি এসে আমার হাতে কিছু টাকা দিয়ে বলল, বাবা তুমি বাইক দিয়ে চলে যাও, নইলে যেতে পারবে না। রিমি কি বলবে না বলবে এটা দেখো না, আমি চাই রিমিকে তুমি আবার ফিরিয়ে নাও, কিন্তু ও তোমার সাথে যে আচরণ করে দেখে মনে হয়। আমি বললাম, আরে আন্টি বাদ দেন, আর ওকে ফিরিয়ে নিব প্রশ্নই ওঠে না, ও আমার আম্মুকে ধাক্কা দিয়েছে। আন্টি আমার হাত ধরে বলল, বাবা দরকার পড়লে আমি তোমার আম্মুর পা ধরবো, তুমি প্লিজ ওকে বুঝিয়ে ফিরিয়ে নাও, আমার মেয়েটা খুব ভালো, জানি না ওই ডাক্তার ওকে কি সব উল্টাপাল্টা বুঝিয়ে ওকে রাজি করিয়েছে, প্লিজ বাবা তুমি আমার মেয়েকে ফিরিয়ে নাও। আমি বললাম, আচ্ছা আন্টি, আমি চিন্তা করে দেখব। এখন আমি গেলাম, একটা বাইক নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। মনে মনে বললাম, মিস রিমি চৌধুরী, তুমি আমার বিয়ে করা বউ, আর আমি তোমার জামাই, তোমাকে কিভাবে শিক্ষা দিতে হয় এটা আমার ভালো করেই জানা আছে। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। হাসপাতালের সামনে নেমে মাথায় এবং শরীরে হালকা কিছু পানির ফোঁটা দিলাম, যাতে দেখে মনে হয় আমার শরীর পুরো ঘেমে গেছে, আর আমি সত্যি সত্যি এই পর্যন্ত দৌড়ে এসেছি। হাসপাতালের সামনে রবিন দাঁড়িয়ে আছে। রবিন আমাকে দেখে বলল, তুই তো ভালো দৌড়াতে পারিস, এত তাড়াতাড়ি কিভাবে এখানে এসে গেলি? আমি রবিনের দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বললাম, শালা তোরে আমার দেখার আছে,
রবিন বলল, সে তুই পরে দেখিস, এখন ভিতরে চল। রবিন আমাকে ভিতরে একটা কেবিনে নিয়ে গেল। আর ভিতরে ঢুকে দেখি রিমির বয়ফ্রেন্ড, যাকে আমি কালকে রাতে মেরেছিলাম, ও বেডে শুয়ে আছে। আর রিমি ওর হাত ধরে বলছে, বাবু তোমার কিছুই হবে না, আমি খুঁজে বের করব কে তোমাকে মেরেছে। আর একটা হাত কেটে গেছে তো কি হয়েছে, আমি কি তোমাকে ছেড়ে চলে যাব? কখনো না, আমি তোমার পাশে আছি এবং সব সময় থাকবো। রিমির এই কথাগুলো শুনে আমার মুহূর্তের ভিতরেই মেজাজ গরম হয়ে গেল। আমি তো এই শালাকে না মেরে ভুল করেছি, হালা তো এখন দেখি বেশি বেশি করছে। রিমি আমাকে দেখে ওর বয়ফ্রেন্ডের হাত ছেড়ে দিল। কিছুক্ষণ পর একটা নার্স এসে আমার হাতে একটা প্যাকেট দিয়ে বলল, স্যার এটা একটু ছিঁড়ে দেন তো। আমি প্যাকেট ছিঁড়ে নার্স মেয়েটার উদ্দেশ্য করে বললাম, আচ্ছা আপু, একটা কথা বলবো আপনাকে। নার্স মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া বলেন, কি বলবেন? আমি বললাম, কোনো মেয়ে যদি তার স্বামীর সামনে তার বয়ফ্রেন্ডের হাত ধরে বলে ভালোবাসি, তাহলে তাকে কি করা উচিত? নার্স মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, আগে তার দুই গালে দুইটা চড় দিয়ে মাথার চুল ধরে বাড়িতে নিয়ে গিয়ে লম্বা একটা লাঠি দিয়ে 1 ঘন্টা মারবেন, তাহলে ভালোবাসা জানলা দরজা দিয়ে পালাবে। আমি রিমির দিকে তাকিয়ে নার্স মেয়েটাকে বললাম, ধন্যবাদ আপু, আপনাকে ভালো একটা সমাধান দিলেন, আমিও সেটা করব ভাবছি। নার্স মেয়েটা বলল, কেন, আপনি কি বিয়ে করছেন নাকি? দেখে তো আপনাকে বিবাহিত মনে হচ্ছে না। আমি নার্স মেয়েটাকে সাহায্য করতে করতে বললাম, আরে আপু, আমাকে দেখে কি বিবাহিত মনে হয়? এখন যদি আপনাকে আমি প্রপোজ করি, আপনি কি অবাক হবেন? আমার কথা শুনে নার্স মেয়েটা হাসি দিয়ে বলল, মোটেও না, এখন তো আপনি হ্যান্ডসাম একটা ছেলে, আবার সেনাবাহিনীর চাকরি করেন, আপনি বললে তো আমি এক পায়েও দাঁড়াতে রাজি। আমি বললাম, আপনি কিভাবে জানেন আমি? এবার রিমি ম্যাডাম আমাকে ধমক দিয়ে বলল, এই ছেলে, এখানে কি প্রেম করার জন্য আসছো নাকি রোগী দেখার জন্য আসছো? আমিও সাথে সাথে বলে দিলাম, রাস্তার পাশে কত কুত্তা বিলাই আহত হয়, ওদের দেখার সময় পাই না, আবার গরু ছাগল দেখতে আমি হাসপাতালে আসবো? ভালো কথা বললেন ম্যাডাম। আমার কথা শুনে রিমি ম্যাডামের বয়ফ্রেন্ড বলল, রিমি, এই ছেলেকে এখানে নিয়ে আসলা কেন? ও কিন্তু বেশি বেশি করছে। আমি হাসতে হাসতে বললাম, সবাই বলে আমি নাকি বেশি বেশি করি, কি করব, উচিত কথা সব সময় মুখ ফসকে বের হয়ে যায়। আজকে যদি আমি একটা কুকুরকে খাইয়ে বলতাম আমার বাড়ি প্রতিদিন পাহারা দিবি, ও বিনা কারণে আমার বাসা পাহারা দিত। আর কোথা থেকে কতগুলো ফালতু মেয়ে এসে দেমাক দেখায়, মনটা চায় ওদের ধরে একটা আছাড় মারি। শুধু সিনিয়র হয় এজন্য কিছু বলতে পারি না। কিরে রবিন, এখন কি যাবি নাকি আমি একাই চলে যাব? রিমি ম্যাডাম হাত মুঠোই করে রাগে মুখ লাল করে চলে গেল। মনে মনে বললাম, যাক, জায়গা মতো ওষুধ দিতে পারছি। রিমি ম্যাডাম যাওয়ার পর রবিন আমাকে বলল, তুই তাড়াতাড়ি আয় এখন, নইলে আবার বকা খাবি। সবাই চলে যাওয়ার পর আমি রিমির বয়ফ্রেন্ডের পাশে গিয়ে বসলাম। রিমির বয়ফ্রেন্ড আমাকে ওর পাশে বসতে দেখে একটু অবাক হয়ে গেছে। আমি এবার বলতে শুরু করলাম, মাত্র তো একটা হাত কাটলি, পরে কোন কোন জায়গা কাটতে হবে জানিস তো? তুই জানিস রিমির হাজবেন্ড আছে, এরপরও ওর পিছনে পড়ে আসোস। আর একটা কথা, রিমির হাজবেন্ড আমি নিজেই। কি অবাক হলি? অবাক হওয়ার কিছুই নেই। আর একবার আমি যদি তোর আশেপাশে দেখি না, তাহলে তোর গোপন অঙ্গ কেটে কুত্তার বিচির সাথে তোরটা ভাজি করে তোরেই খাইয়ে দিব, এটা মনে রাখিস। আমি রিমির হাজবেন্ড, ওকে কিভাবে নিরাপত্তা দিতে হবে এটা আমি ভালো করেই জানি। নিজের জীবনের ভয় থাকলে ওর সামনে আর যাবি না। তুইও কাউকে বিয়ে করে সংসার কর, হুদয় একটা মেয়ের জন্য তোর হাত কেটে ফেললি। আজকে হাত না কেটে ওটা যদি কেটে যেত, তাহলে রিমি থাকতো বুঝি তোর পাশে? আরেকবার কিন্তু আর এমন হবে না। আমি গলায় হাত দেখিয়ে বললাম, এটা থাকবে না। আর আমি কিন্তু মানুষকে কুত্তার মতো মারতে পারি। তোর জন্য তোর পরিবারের কেউ মারা যাক, এটা কি তুই চাস? সো কেয়ারফুল, ঠিক আছে? আমার কথাগুলো শুনে রিমির বয়ফ্রেন্ডের মাথা থেকে ঘাম ঝরে পড়ছে। দরজার কাছে এসে পিছন ফিরে বললাম, এইসব কথা যদি রিমির কানে যায় তাহলে কি হবে জানিস তো? মা বোন কিন্তু তোরও আছে। তুই পালিয়ে গেলে কি হবে? আমার কিন্তু সব রাস্তা চেনা আছে। আমি এই পর্যন্ত বলে হাসপাতাল থেকে বাইরে চলে গেলাম। আমি জানি এরপর থেকে ও আর হয়তো রিমি ম্যাডামের পাশে আসবে না। আসবে কি, ও তো আমাকে দেখলেই ভয়ে মুতেও দিতে পারে। আমি গিয়ে গাড়ির দরজা খুলে রবিনের পাশে বসতেই রবিন বলল, কিরে, এত দেরি করে আসলি কেন? তোরে বলছি না তাড়াতাড়ি আসবি? আমি মজা করে বললাম, আর বলিস না, নার্স মেয়েটা জোর করছে আমার সাথে প্রেম করার জন্য। কি করব বলতো, মেয়েটা ভালোই সুন্দর আছে, ওকে আমি আশা দিয়ে আসছি, বলছি পরে জানাবো, দেখি কি করা যায়। রবিন আর কিছু বলে নাই, গাড়ি চালাতে লাগলো। অনেকক্ষণ জার্নি করার পর হঠাৎ করে রবিন গাড়ি থামিয়ে বলল, রিফাত, তোর সাথে ম্যাডাম কিছু কথা বলতে চাই, যা তুই গিয়ে ওনার সাথে কথা বলে আয়। আমি গাড়ির দরজা খুলে বের হলাম।
তবে এটা আবার কোন জায়গা? এখানে আশেপাশে তো আমি কাউকেই দেখতে পারছি না, তেমন কোনো গাড়ির চলাচল নেই এই রাস্তায়। এখানে কেন আমাকে নামতে বললো? না না, এখানে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। আমি গিয়ে রাস্তার একপাশে দাঁড়ালাম, নিচে তাকিয়ে দেখি নিচে একটা নদী আছে। মনে মনে বললাম, এটাই তো আমার জন্য বেস্ট জায়গা। রিমি ম্যাডাম আমার সামনে দাঁড়িয়ে বলল, আমার পিছন ছেড়ে দে, যত লাখ টাকা লাগে আমি তোরে দিব। রিমির কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, বাবা ভালো কথাই তো আপনি বললেন। তাছাড়া আমি আপনার পিছনে পড়ে আছি কে বলল? আপনার মতো মেয়ে তো আমি দেশে খুঁজে পাই না। না আছে চেহারা, না আছে কিছুই, দেখতে তো একদম কুত্তার মতো। রিমি ম্যাডাম এবার রেগে বলল, আমি যদি এতই খারাপ হই তাহলে আমার পিছনে পড়ে আসুস কেন? আমি এবার রিমির মুখ চেপে ধরে বললাম, তুই আমার বিয়ে করা বউ, 6 মাস পর তোরে আমি ডিভোর্স দিব। কিন্তু তার আগে যদি কোনো ছেলে তোর হাত ধরে, আমি ওর হাত কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দিব। আমি ডিভোর্স দেওয়ার পর তুই বেশ্যালয় যাবি নাকি কোথায় যাবি এটা আমার দেখার বিষয় না, কিন্তু এখন তুই আমার বিয়ে করা বউ, আমি যা বলবো তাই মানতে হবে তোর। রিমি বলল, এই ছেলে মুখ সামলে কথা বল, নইলে কিন্তু খারাপ হবে। আর আমাকে খারাপ বলা তুই কে রে? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, জানেন ম্যাডাম, ছোট থাকতে আমি কাউকে খুব পছন্দ করতাম, তবে এতটাই পছন্দ করতাম যেন তার জন্য নিজের জীবন দিতেও রাজি ছিলাম। কিন্তু হঠাৎ সে কোথায় যেন হারিয়ে গেল। অনেক ভালোবাসতাম আমি তাকে, যেটাকে একতরফা ভালোবাসা বলা হতো। কিন্তু পরে যখন আমার তার সাথে দেখা হয় তখন সবকিছু শেষ হয়ে যায়। ওই মানুষ বলে না, টাকা থাকলে মানুষ মানুষকে চেনে না, ভুলে যায়। তবে আমি তাকে এখনো ভালোবাসি, তাকে ভালোবাসি ঠিকই, কিন্তু তার অহংকারকে নয়। আমার আম্মুকে যেই দিন ও ধাক্কা দিয়েছিল সেই দিন মন চাইছিল ওকে আমি খুন করে ফেলি। অপরাধ করলে আমি করেছি, কিন্তু আমার আম্মু তো আর অপরাধ করে নাই, শুধু তাকে ভালোবাসি বলেই কিছু করি নাই, নইলে। রিমি বলল, দেখ তোর ইমোশনাল কথা শোনার মতো সময় নেই। তুই কে, কোথা থেকে আসলি এটা শুনে আমি কি করব? আমার বয়ফ্রেন্ড আছে, তুই তো জানিস, এজন্য ভালোই ভালোই বলছি আমার পিছন ছেড়ে দে, নইলে কিন্তু খুব খারাপ হবে। আমি বললাম, ও মা, খুব খারাপ হবে না? তা আপনি কি করবেন ম্যাডাম শুনি? আর বেশি কিছু করলে জোর করে তুলে নিয়ে গিয়ে বউয়ের অধিকার আদায় করব, এটা তো জানেন। রিমি বলল, আমি তোরে খুব ভালো করে চিনি, এজন্য বলছি তুই আমার পিছন ছেড়ে দে, নইলে আমি তোরে। আমি বললাম, হুম হুম, কি করবেন বলেন শুনি। হঠাৎ রবিন আমার দিকে পিস্তল তাক করে বলল, কি আর করব, গুলি করে মেরে দিব, এটাই করতে বলছে ম্যাম আমাকে। রিমিও আমার দিকে তাকিয়ে বলল, এটাই করবে। আমি রবিনের দিকে তাকিয়ে বললাম, তোরে আমি নিজের বড় ভাইয়ের মতো মনে করতাম, আর তুই কেন করলি এমন? রবিন মাথা নিচু করে বলল, মাফ করে দিস বন্ধু আমাকে, টাকার জন্য মানুষ সত্যি কত কিছু করতে পারে, এর কোনো হিসাব নেই। তোরে মারার জন্য আমি 50 লাখ টাকা পাবো, কি করব বল? টাকার চেয়ে আর কোনো কিছু বড় আছে? টাকা থাকলে সবকিছু হয়, জানিস তো। রিমির দিকে তাকিয়ে বললাম, কেন এমন করলেন? আমি কি সত্যি এতটাই খারাপ একটা ছেলে? রিমি বলল, কি করব বল, তুই আমার পথের কাঁটা, তুই অন্য মেয়েদের সাথে কথা বললে আমার গা জ্বলে, আর তুই থাকলে আমি কোনোদিন আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে পারবো না। আমি বললাম, স্বামী থাকতেও ভালোবাসায় অন্ধ হয়ে গেলেন, একদিন ঠিকই বুঝবেন। তবে আমি আপনাকে খুব ভালোবাসি, আম্মুকে ধাক্কা দেওয়ার পরেও আমি আপনাকে ফিরিয়ে নিব ভাবছিলাম, কিন্তু আপনি এটা করতে পারলেন। রিমি বলল, এই রিমি পারে না এমন কোনো জিনিস নাই, আমি এখন বুঝে গেছি মানুষ কতটা স্বার্থপর হলে এমন কাজ করতে পারে। রবিন গুলি করার আগে আমি সরাসরি নিচে লাফ দিয়ে পড়লাম নিজেকে বাঁচাতে, আর উপর থেকে রবিন আর রিমি গুলি ছুটছে। নিচে পড়ার আগে শুনলাম রবিন বলল, ও বাঁচবে না ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। আমি ধীরে ধীরে নদীর পাড়ে ওঠার চেষ্টা করছি, কিন্তু এখানে আশেপাশে রবিন থাকতে পারে, এই জন্য যেখানে পড়ছিলাম এর থেকে অন্য সাইডে যেতে লাগলাম। ধীরে ধীরে নদীর পাড়ে উঠে জঙ্গলের ভিতরে চলে গেলাম। জঙ্গলের ভিতরে গিয়ে এক নিরাপদ জায়গায় গিয়ে বসলাম। হঠাৎ করে দেখি ফোনটা বাজতে লাগলো। পকেট থেকে ফোনটা বের করে দেখি ফোনটা পানিতে ভিজে একদম শেষ হয়ে গেছে। ফোনের স্ক্রিনে রাসেল নামটা ভেসে উঠলো। আমি একটা জিনিস বুঝি না, বিপদ কেন আমার পিছু ছাড়ে না? আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, কিন্তু এরপরও বিপদ আমার পিছু ছাড়ছে না। তবে এখন আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে, রিমি আমার সাথে এটা করতে পারলো। রিমিকে আমি এতটা ভালোবাসি যেটা বলার বাইরে। ভাবছিলাম ওকে বুঝিয়ে বললে সবকিছু হয়তো ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু ও আজকে থেকে সবকিছু শেষ করে দিল। আমার সাথে এখন ওর কোনো সম্পর্ক নেই। খুব আশা ছিল রিমিকে নিয়ে সাদাসিধে একটা সংসার করব, কিন্তু ও তাও হতে দিল না। এখন নিজেকে এমনভাবে পরিবর্তন করব যেটা বলার বাইরে। রিমির চাকরি আমি শেষ করে দিব। ও তো চাকরির জন্যই এটা আমার সাথে করছে না, ওকে আমার দেখার আছে। নিজেকে এখন খুব সুন্দরভাবে পরিবর্তন করব, তবে পরিবর্তন করব ঠিক আছে, এই পরিবর্তন হবে খুব ভয়ঙ্কর।
ভয়ঙ্কর। কিভাবে যে কি করব কেউ বলতেও পারবে না। রাসেল একটার পর একটা কল দিতে লাগলো। আমি ফোন রিসিভ করে বললাম, বল কি বলবি। রাসেল হাসতে হাসতে বলল, ভাবছিলাম তোরে ছেড়ে দিব, কিন্তু তুই সেই দিন আমার বোনের সাথে খুব খারাপ ব্যবহার করলি। তুই তো নিজেকে খুব হিরো মনে করিস না? যদি সাহস থাকে তাহলে আমার এলাকায় আয়। তুই নাকি আমাকে মারতে চাস? তোর কেমন সাহস আছে আমিও দেখতে চাই। আমি বললাম, তোর সাথে কথা বলার মতো মুড আমার নাই। তুই যদি আমার কিছু করতে পারিস তাহলে করে দেখা। তুই বললে আমি তোর পিছু ছুটবো। তুই যা ইচ্ছা তাই কর, তাতে আমার কিছু যায় আসে না। রাসেল বলল, আজকে রাতে আমি চাচিকে অপহরণ করে নিয়ে যাব। যদি তোর ক্ষমতা থাকে তাহলে আমাকে আটকিয়ে দেখা। আমি বললাম, ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তোর যদি সাহস থাকে তাহলে তুই আয়, তোরে আমার দেখার আছে। রাসেল বলল, ওকে, তাহলে এই কথাই রইলো। তোর বাসায় আজকে রাতে আসবো। চাচিকে বলিস ভালো মন্দ কিছু রান্না করে রাখতে। এই কথা বলে রাসেল ফোনটা কেটে দিল। ফোনটা নিচে ফেলে বসে চিন্তা করছি, এখন যদি আমি রাসেলকে না আটকাই তাহলে ও সত্যি সত্যি অনেক কিছু করে ফেলবে। আর আজকে থেকে আমি এটা প্রমিস করছি যে আগামী 3 দিনের ভিতরে রিমির চাকরি আমি শেষ করে দিব। ওর পুরো জীবনটা আমি ধ্বংস করে দিব। আমাকে ও মারার জন্য এখানে নিয়ে আসছে। ওর তো সাহস কম না। এত সহজে আমি ওকে ছেড়ে দিব কখনো না। আর রবিন, তোর কথা মনে হলে আমার খুব হাসি পায়। তোরে আমার কেমন যেন অসহায় অসহায় লাগছে। সামনে এমন কিছু হতে পারে আমি তোরে মারবো, আর তুই আমার বাদরে মাপ চাইবি, কিন্তু আমি তোরে মাপ করব না। জীবনে অনেক কিছু করেছি, কিন্তু আজকে রবিন আর রিমি মিলে আমার সাথে যা করেছে এটা বলার বাইরে। আমার এখন হাতে চুলকানি উঠেছে ওদের মারার জন্য। তবে আমি আমার কাজে কাউকে নিব না। যদি পারি একা কিছু করব, নইলে নাই। তবে বারবার ঘুরে ফিরে শুধু রিমির চেহারাটাই আমার সামনে ভেসে উঠছে। ওকে যেন আমি কোনোভাবেই ভুলতে পারছি না। ফোনটা হাতে নিয়ে রিয়ার নাম্বারে কল দিলাম। রিয়া ফোন রিসিভ করে বলল, রিফাত বল, তোর কি খবর? চাকরিতে জয়েন করলি নাকি? আমি বললাম, তোরে একটা ঠিকানা আমি মেসেজ করে দিছি, দেখ। একটা বাইক নিয়ে ওখানে চলে আয়, আমি ওখানেই আছি। রিয়া বলল, তুই না বললি আজকে থেকে তুই ডিউটিতে জয়েন করবি? আমি বললাম, আমার সাথে অনেক কিছু হয়ে গেছে যেটা ফোনে বলার মতো নয়। তুই তাড়াতাড়ি এখানে আয়, পরে তোরে সবকিছু বলছি। রিয়া আচ্ছা বলে ফোনটা কেটে দিল। আমি এবার জঙ্গল থেকে বের হয়ে রাস্তায় গেলাম, কিন্তু এই রাস্তায় তেমন কোনো মানুষ বা গাড়ির চলাচল নেই। রবিন আর রিমি মিলে খুব ভালো একটা বুদ্ধি বের করেছিল আমাকে মারতে, কিন্তু পারে নাই। আমি রাস্তার একপাশে বসে বসে চিন্তা করছি, রিমি আমার বিয়ে করা বউ। বউ মানেই তো অর্ধাঙ্গিনী, আর ও আমাকে মারতে কি নাই পর্যন্ত নিয়ে আসছে। আমি সত্যি অনুমান করেছিলাম যে ওরা কোনো যুক্তি করে আমাকে এখানে নিয়ে আসছে, কিন্তু আমাকে যে মারার জন্য এখানে নিয়ে আসবে ভাবতেও পারি নাই। ও নাকি ওর ভালোবাসার জন্য এইসব করছে। আচ্ছা যদি এমন হয়, ওর ভালোবাসার মানুষকে ওর নিজের হাতেই খুন করে, তাহলে কেমন হবে? তাহলে খুব ভালো হবে আমি মনে করি। আগে যা একটু মায়া ছিল ওর উপর, এখন সেটা উঠে গেছে। বসে বসে এইসব চিন্তা করছি, আর এর ভিতরেই রিয়া চলে আসলো। রিয়া আমাকে দেখে বাইক থামিয়ে আমার কাছে এসে বলল, কিরে রিফাত, তোর কি হয়েছে? তোর শরীর এমন ভিজে আছে কেন? রিয়াকে দেখে আমি দাঁড়িয়ে বললাম, ও তুই তাহলে আসলি। আমি আমার প্যান্ট থেকে বেল্টটা খুলে রিয়ার হাতে দিয়ে শরীর থেকে শার্টটা খুলে বললাম, ওটা দিয়ে আমাকে কিছুক্ষণ মার, নইলে আমার শরীর থেকে রাগ কমবে না। রিয়া বেল ফেলে বলল, কি হয়েছে আগে এটা তো বলবি। আর এমন পাগলামো করার কি আছে? আমি নিচ থেকে বেলটা হাতে নিয়ে রিয়ার কাছে দিয়ে বললাম, তুই আমার বান্ধবী, আমি আমার বিপদ আপদে সবসময় তোরেই পাই। তবে আজকে তুই কোনো প্রশ্ন করবি না। তুই আমাকে 10 মিনিট ইচ্ছে মতো মার, কোনো রকম প্রশ্ন করবি না। যদি এটা না পারিস তাহলে আমি বুঝবো সকলের মতো আমার সাথে বেইমানি করলি। আর যদি এটা না করতে পারিস তাহলে আজকে থেকে তুইও আমার শত্রু হয়ে গেলি, আমি এটাই মনে করব। রিয়া আমার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি যে ওরে এমন কিছু বলবো ও ভাবতেও পারে নাই। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু রিফাত। আমি বললাম, কোনো কিন্তু বলিস না, তুই পারবি আমি এটা জানি। রিয়া আর কিছু বলে নাই, কাপা কাপা হাতে আমাকে আঘাত করতে লাগলো। রিয়া আমাকে কিছুক্ষণ মারার পর আমি ক্লান্ত হয়ে নিচে বসলাম। হঠাৎ করে রিয়া আমার একটা হাত জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ আমাকে তুই মাফ করে দে, আমি তোরে মারতে চাই নাই। আজকাল তোর কি হয়েছে এটাও বলিস না। আমি কিছু জিজ্ঞেস করলে তুই বলতে চাস না কেন? আমি সরাসরি রিয়াকে উত্তর দিলাম, রবিন আর রিমি আমাকে মারতে এই পর্যন্ত নিয়ে আসছে। রিয়া চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, কি?
আমি বললাম রবিন আর রিমি গুলি করে আমাকে মারতে চেয়েছিল। ভাগ্য ভালো যে আমি আগে সবকিছু বুঝতে পেরেছি, এই জন্য নিচে ঝাঁপিয়ে পড়ছি। রিয়া আমার কথা শুনে হতাশ হয়ে বলল, মানলাম স্বামী স্ত্রীর ঝগড়া হতেই পারে, এমনকি ডিভোর্সও হতে পারে, কিন্তু তাই বলে এমন নয় যে নিজের স্বামীকেই খুন করতে হবে। এটা আবার কেমন বিষয়? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি বললাম, এত কিছু তোর বুঝতে হবে না, এখন আমি বুঝে গেছি কিভাবে কি করতে হবে। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, তুই এখন কি করতে চাস? আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, এখন বাইকের চাবি দে। রিয়া আমার হাতে বাইকের চাবি দিয়ে বলল, তুই এখন কি করবি সেটা তো বল। আমি বললাম, তুই শুধু আজকে আমাকে একটু সাহায্য কর, পরে আর কিছু আমার জন্য তোর করতে হবে না। তুই তোর বান্ধবীদের রেডি থাকতে বল, আজকে নতুন কিছু করব। আমি সবাইকে দেখিয়ে দিব এই রিফাত কি জিনিস। রিয়া বলল, তুই কি করতে চাস বলতো? আমি বললাম, অনেক কিছু করব, আগে তুই বাইকে ওঠ। রিয়াকে নিয়ে সরাসরি বাজারে চলে গেলাম। নিজেকে যতটা পরিবর্তন করা লাগে আমি আজকে তাই করছি। মাথার চুল সব ন্যাড়া করে দিলাম, সব কিছু কেটে একদম চেহারা পরিবর্তন করে ফেলেছি। হালকা কিছু কিনে মার্কেট থেকে বের হলাম। বাইকে বসার পর রিয়া আমাকে প্রশ্ন করলো, এখন তুই কি করতে চাস বলতো? আমি বললাম, এখন তুই বাসায় যাবি, নইলে তোর বান্ধবীদের বল পিস্তলের ব্যাগগুলো আমার কাছে দিয়ে যেতে, আজকে আমি বড় কিছু করব। রিয়া বলল, দেখ রিফাত, রিমি একজন সেনাবাহিনীর মেজর, ও সরকারি চাকরি করে, ওর বিরুদ্ধে কিছু করতে হলে আমাদের বুঝে শুনে করতে হবে। আমি বললাম, তোরে আমি কোনো বিপদে ফেলবো না, এটা তোর চিন্তা করতে হবে না। আমার শুধু কয়েকজন লোক দরকার যারা আমার হয়ে শুধু আজকের দিনটাই কাজ করবে। রিয়া বলল, আচ্ছা যা, শুধু আজকে আমি সহ আমার বান্ধবী তোর হয়ে কাজ করবে, শুধু আমাদের বিপদে ফেলিস না, এটা মাথায় রাখিস। আমি বললাম, সবাইকে মাস্ক পরে আসতে বলবি, আর সবার হাতে যেন একটা করে শর্ট রেঞ্জের গান থাকে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।